বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় থেকে অনলাইন ক্লাসগুলো করছো। তো তোমাদের প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী কোর্ট কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজ আমার যে ক্লাসটি আমি নিতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কশিট, এবং ওয়ার্কশিটের আজ তোমাদের শেষ ক্লাস। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, দেখো ক্লাস শুরু হয়ে গেছে। প্রথমে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু অনলাইন অ্যাকাউন্টিং ক্লাস অনার্স প্রথম বর্ষের আজকে হিসাব বিজ্ঞানের নীতিমালার ওয়ার্কশিট অর্থাৎ কার্যপত্র ক্লাস। আজকের ক্লাসের প্রথমে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের কলেজের একটি ছবি, তারপরে দেখো আমার পরিচিতি। আমি মোহাম্মদ জাভেদুল ইসলাম জাভেদ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী। এখন দেখো তোমাদের যে শুভেচ্ছা অভিনন্দন। এখন দেখো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি ছবি। তোমরা সবাই ওনাকে চেনো। উনি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক, দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, লুকা ডি প্যাসিওলি। উনি জন্মগ্রহণ করেছেন 1445 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1517 সালে। তাহলে আমরা তোমাদের পরিচিতি পর্বে লুকা ডি প্যাসিওলির ছবিটাও দেখালাম। এখন দেখো তোমাদের আজকের ক্লাস হিসাব বিজ্ঞান নীতিমালা, এবং যে অধ্যায়টি আমি তোমাদের নিতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কশিট কার্যপত্র। তাহলে তোমরা সহজেই অনুধাবন করছো যে আজকের কি ক্লাস হতে যাচ্ছে। এবং এই কার্যপত্রের আগেও কিন্তু আমি তোমাদের দুটি ক্লাস নিয়েছি, এবং আজকে আরেকটি আমি বোর্ডে ক্লাস নিচ্ছি, কিন্তু এটা তোমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে নিতে যাচ্ছি। দেখো ক্লাস শুরু হয়ে গেছে। তো দেখো প্রথমে কার্যপত্র তৈরি করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ দফা। তোমরা দেখো যে দফাগুলো আমি আলোচনা করছি। প্রিপেইড এক্সপেন্সেস অর্থাৎ অগ্রিম প্রদত্ত খরচ। এই অগ্রিম প্রদত্ত খরচের যে বিষয়টা, যদি দেখো রেয়ামিলে প্রিপেইড এক্সপেন্সেস হিসাবে থাকে এবং সমন্বয়ে চলতি সনের এক্সপেন্সেস উল্লেখ থাকে, রেয়ামিলে প্রিপেইড এক্সপেন্সেস যদি থাকে এবং সমন্বয়ে এক্সপেন্সেস উল্লেখ থাকে, তবে ওয়ার্কশিটের অ্যাডজাস্টমেন্ট কলামে সংশ্লিষ্ট হিসাবের সাথে চলতি সনের এক্সপেন্সেস অংশটুকু ক্রেডিট হবে ও অবশিষ্ট অংশ উদ্ধৃত পত্রের সম্পদ পার্শ্বে বা ডেবিট পার্শ্বে বসবে, এবং চলতি সনের খরচের জন্য এক্সপেন্সেস নামে একটি নতুন হিসাব খুলে অ্যাডজাস্টমেন্ট কলামে ডেবিট করতে হবে, ইনকাম স্টেটমেন্টে ডেবিট করতে হবে। যেমন রেয়ামিলে ধরো 10,000 টাকা আছে প্রিপেড ইন্স্যুরেন্স, এবং সমন্বয়ে 8,000 টাকা আছে খরচ অর্থাৎ এক্সপেন্সেস, চলতি সনের খরচ আছে। সুতরাং হিসাবকাল শেষে প্রিপেড হিসাবে থাকবে, অর্থাৎ সম্পদ হিসাবে থাকবে হচ্ছে 10,000 থেকে 8,000 বাদ দিলে 2,000 টাকা, এবং এটার অ্যাডজাস্টিং যে জার্নালটা হবে, দেখো আমরা যেটা বলেছি রেয়ামিলে যেটা আছে সেটাকে আমরা ক্রেডিট করে দেবো। প্রিপেড এক্সপেন্সেস হয়ে যাবে ক্রেডিট, দেখো প্রিপেড এক্সপেন্সেস ক্রেডিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট। এবং এইটাই আমরা ওয়ার্কশিটে কীভাবে উপস্থাপন করব, দেখো আমাদের দিয়েছে ওয়ার্কশিট পার্সেল, যেটা একটা তালিকা, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, ইনকামের স্টেটমেন্ট বা ইনকাম, তোমার আয় বিবরণী আর ব্যালেন্স শিট যেটাকে আমরা বলছি। তাহলে দেখো প্রথমে প্রিপেড ইন্স্যুরেন্স যেটা রেয়ামিলে আছে, রেয়ামিলে দেখো ডেবিট দিকে 10,000 আছে, আর নতুনভাবে তৈরি হলো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস যেটা আমরা করলাম নতুন। তাহলে দেখো এখন আমাদের এই জাবেদার মধ্যে প্রিপেড ইন্স্যুরেন্স কী হয়েছে, অ্যাডজাস্টিং এন্ট্রি 8,000 টাকা ক্রেডিট হয়েছে, তাহলে আমরা অ্যাডজাস্টিংয়ের ক্রেডিট দিকে চলে গেলাম। এখন আমরা যোগ বিয়োগ করবো, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের যোগ বিয়োগ করবো। দেখো ডেবিট আর ক্রেডিট এটা বিয়োগ হচ্ছে, নিয়ে দেখো এটা থাকছে হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা কিন্তু ডেবিট থাকছে, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদ, তাই আমরা ব্যালেন্স শিটে চলে গেলাম। ব্যালেন্স শিটে সম্পদগুলো বসবে এবং দায়গুলো বসবে, ডেবিট দিকে সম্পদ, ক্রেডিট দিকে দায়। তাহলে আমাদের এই 2,000 টাকা। আবার ইন্স্যুরেন্স এক্সপেন্সেস নতুনভাবে সৃষ্টি হলো, 8,000 টাকা দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, এই 8,000 টাকা ডেবিট অ্যাডজাস্টমেন্টের, এটা কিন্তু একটা খরচ, তাই এটা ইনকাম স্টেটমেন্টের, এটা খরচ আর এটা আয়, তাহলে ডেবিট দিকে খরচটা বসছে 8,000 টাকা। তাহলে আমরা সহজেই বুঝলাম।
এবার দেখো আমাদের যদি রেওয়ামিল এবার বিপরীত থাকে, অর্থাৎ এক্সপেন্সেস দেওয়া থাকে। এর আগেরটা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স, মানে সম্পদ হিসাবে। এবার যদি খরচ হিসাবে দেওয়া থাকে তাহলে কি হবে, এখানে খরচটা আবার ক্রেডিট হয়ে যাবে। সমন্বয়ে প্রিপেড অংশ উল্লেখ থাকে এবং ওয়ার্কশিটে অ্যাডজাস্টমেন্ট কলামে সংশ্লিষ্ট হিসাবের সাথে প্রিপেড অংশটুকু ক্রেডিট হবে এবং অবশিষ্ট অংশ ইনকাম স্টেটমেন্টে চলতি সনের খরচ হিসেবে ডেবিট করতে হবে এবং প্রিপেড এক্সপেন্সেস নামে একটি নতুন হিসাব খুলে অ্যাডজাস্টমেন্ট কলামে ডেবিট করতে হবে। উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে বা ডেবিট পাশে বসাতে হবে। যেমন রেওয়ামিলে ধরো 10,000 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস হিসাবে আছে এবং সমন্বয় আছে 2,000 টাকা প্রিপেড বলা আছে। সেক্ষেত্রে দেখো চলতি সনের খরচ হবে 8,000 টাকা, অর্থাৎ 10 থেকে 2 ভাগ। এবং এটার জার্নালটা হচ্ছে, দেখো আমি একটু আগে বললাম যে খরচটা এখন যেহেতু রেওয়ামিল আছে ক্রেডিট করে দিলাম, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট হয়ে গেল। এই 2,000 সেম প্রথমটার মতনই। আমরা কিভাবে এটা পার্টিকুলার করছি, দেখো ইন্স্যুরেন্স 10,000 টাকা রেওয়ামিলে আছে খরচ হিসেবে। এখন এখানে দেখো ক্রেডিট হয়েছে 2,000, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট, তাহলে আমরা বাদ দিয়ে দেখছি 8,000। যেহেতু এটা খরচ তাই এটা আমরা এখানে ডেবিট দিকে বসাচ্ছি ইনকাম স্টেটমেন্টের। আবার নতুনভাবে সৃষ্টি হয়েছে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা 2,000 টাকা ডেবিট, দেখা অ্যাডজাস্টমেন্টের ডেবিটের। আর যেহেতু এটা অ্যাসেটস তাই এটা সম্পদ হিসেবে ব্যালেন্স শিটের ডেবিট দিকে চলে গেল। তাহলে সহজেই বুঝতে পারছো তোমরা যে কিভাবে আমাদের প্রিপেড সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশ করা হচ্ছে বা তোমরা সহজেই অনুধাবন করলে। এখন দেখো আমি তোমাদের একটি অঙ্ক দেখাচ্ছি। প্রবলেম 1, দ্য লেজার অফ ইউ কোম্পানি ইনক্লুডস দ্য ফলোয়িং আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স, অর্থাৎ এটা একটা রেওয়ামিলের ব্যালেন্স দেওয়া আছে। রেওয়ামিলের প্রিপেড ইন্স্যুরেন্স 4,000 টাকা, সার্ভিস রেভিনিউ 58,000 টাকা এবং স্যালারি এক্সপেন্সেস দেওয়া আছে 25,000 টাকা। তাহলে তিনটা ব্যালেন্স দেওয়া আছে রেওয়ামিলে এবং অ্যাডজাস্টেড এন্ট্রি দেওয়া আছে। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা তোমার দেওয়া আছে 1200, সার্ভিস প্রোভাইডেড টাকা 1,100 এবং বাট আনফিল্ড অ্যান্ড আনকালকুলেটেড দেওয়া আছে এটা। এবং আরেকটা দেওয়া আছে সি নাম্বার, অ্যাক্রুড স্যালারি পেয়েবল, অর্থাৎ বকেয়া রয়েছে। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট হয়েছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এটা 1200 হবে। এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যবহৃত হয়েছে, বীমা ব্যবহৃত হয়েছে, মানে মেয়াদ পার হয়ে গেছে, অর্থাৎ খরচ হিসাবে আছে। সার্ভিস প্রোভাইডেড বাট আনফিল্ড অ্যান্ড আনকালেক্টেড, টাকা সংগ্রহ, সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা এখনো পাওয়া যায়নি, এটা একটা সমন্বয়। এবং সি নাম্বার হচ্ছে বেতন বকেয়া রয়েছে, অ্যাক্রুড স্যালারি পেবল, অর্থাৎ প্রদান করা হয়নি 100 টাকা। Enter the unadjusted balance and adjust it into a worksheet or complete the worksheet for accounts. Notes, you will need to the following accounts: accounts receivable, salary payable and insurance expenses. এখন দেখো এটা আমরা ওয়ার্কশিটে কিভাবে করছি। দেখো কোম্পানি ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডেড। প্রথমে দেখো আমাদের যে তিনটা রেওয়ামিলের ব্যালেন্স 1, 2, 3, প্রিপেড ইন্স্যুরেন্স, সার্ভিস রেভিনিউ এবং স্যালারি এক্সপেন্সেস প্রথমে লিখে নিলাম, রেওয়ামিলের ব্যালেন্সগুলো লিখে নিলাম। তারপর দেখো অ্যাডজাস্টেড বলা হয়েছিল প্রথমে দেখো এখানে 1200 হবে। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, তাহলে এক্সপায়ার্ড মানে খরচ হিসেবে আছে। এখানে আমরা দেখো রেওয়ামিলে কি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে এটাকে রেওয়ামিলটা আমরা ক্রেডিট করে দিচ্ছি। দেখো অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট করে দিলাম, ক্রেডিট হয়ে গেছে 1200 টাকা। তাহলে এখানে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেছে ডেবিট, সেই আমরা প্রথমে যে জাবেদাগুলো শিখেছি সেই অনুসারেই বলছি। তারপরে দেখো আমাদের আরেকটা এন্ট্রি, সার্ভিস প্রোভাইডেড এত টাকা, অর্থাৎ ধারে সেবা প্রদান যেটাকে আমরা বলে থাকি। এটার অ্যান্সার হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটার জার্নাল এটা। তাহলে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ, এখানকার মধ্যে কোনটা আছে, সার্ভিস রেভিনিউ। তাহলে সার্ভিস রেভিনিউ কি হয়েছে, ক্রেডিট হয়েছে, এই যে ক্রেডিট ঘরে বসিয়ে দিলাম। নতুনভাবে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের আসলো, এটা নিচে লিখতে হচ্ছে এই যে দেখো ডেবিট, অ্যাডজাস্টমেন্টের ডেবিটে। এবার দেখো আমাদের আরেকটা স্যালারি অ্যাক্রুড আছে বা পেবল আছে 800 টাকা। দেখো এটা হচ্ছে তোমাদের সহজে বুঝতে পারছো যে এই স্যালারিটা আমরা এখন জাবেদা বলি। তোমরা জানো যে যাবতীয় খরচের জাবেদা হচ্ছে বকেয়া খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট, অর্থাৎ এক্সপেন্সেস অ্যাকাউন্টস ডেবিট, অ্যাক্রুড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ এখানে স্যালারি ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। তাহলে এটা আমরা পোস্টিং করবো। এখানে কি আছে দেখো, স্যালারি আছে, তাহলে স্যালারি কি হয়েছে, ডেবিট হয়েছে, ডেবিটে বসালাম 800 টাকা।
তাহলে নতুনভাবে খুললো কি স্যালারি পেবল, এই স্যালারি পেবল অ্যাডজাস্টমেন্টেড ক্রেডিটে বসে। এখন আমরা যেহেতু সকল বসিয়ে দিলাম, এখন আমাদের যোগ বিয়োগের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, যেটাকে আমরা বলি সমন্বিত রেওয়ামিল এটিপি। তাহলে এখন দেখো আমরা প্রথমে প্রিপেয়ার ইন্স্যুরেন্স এর ডেবিট ক্রেডিট, তাহলে যোগ বিয়োগ করলে আমাদের থাকলো 2800 টাকা। তারপর সার্ভিস রেভিনিউ, এটা ক্রেডিট এটা ক্রেডিট, দুটি ক্রেডিট যোগ হয়ে চলে আসলো 59,100 টাকা। এ দেখো স্যালারি আছে, এখানেও ডেবিট এটাও ডেবিট, ডেবিট ডেবিট যোগ হয়ে চলে আসলো 25,800 টাকা। এবার দেখো নতুনভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে পেয়েছি, এটা ডেবিট আছে, এখানেও ডেবিটে বসিয়ে দিলাম, এটাও ডেবিট আছে ডেবিটে বসিয়ে দিলাম, এটা ক্রেডিট আছে ক্রেডিটে বসিয়ে দিলাম। অর্থাৎ যেটা যেখানে থাকবে সেখানে বসে। আর যদি কোনো সমন্বয়ের ট্রায়াল ব্যালেন্স মিলে থাকে তাহলে ওটা আমরা যোগ বিয়োগ করে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাবো। এখন দেখো এই টাকাগুলো, অর্থাৎ এই ডেবিটের টাকাগুলো ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিটের মধ্যে ডেবিট টাকাগুলো ডেবিটে যাবে, ক্রেডিটের টাকাগুলো এই ক্রেডিটে যাবে। তাহলে আমরা কি করে বুঝবো? প্রিপেড ইন্স্যুরেন্স এই টাকাটা ডেবিটে আছে, তার মানে এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে না ব্যালেন্স শিটের ডেবিটে বসবে? প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে সম্পদ, তাহলে আমাদের ব্যালেন্স শিটে বসে সম্পদ আর দায়, ডেবিট দিকে সম্পদগুলো ক্রেডিট দিকে দায়গুলো। আর ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসে খরচগুলো আর ক্রেডিট দিকে বসে আয়গুলো। তাহলে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু সম্পদ এখানে চলে আসবে, এভাবেই করতে হবে। সার্ভিস রেভিনিউ কিন্তু আমাদের আয়, তাহলে এই যে ক্রেডিট আছে তাহলে আমরা এখানে আয় বসে দিলাম। স্যালারি একটা খরচ, এই জন্য আমাদের এখানে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসে গেল। ইন্স্যুরেন্স খরচ, এই যে আমাদের ডেবিটে বসে গেল ইনকাম স্টেটমেন্টের। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে চলতি সম্পদ, দেখো ডেবিটে আছে, এই টাকাটা সম্পদের ঘরে চলে গেল। এবং স্যালারি পেয়েবল, এটা বকেয়া বেতন, যেটাকে আমরা দায় বলি, চলতি দায়, তাই আমাদের দায়ের ঘরে চলে যাবে, দায়ের ঘর কিন্তু এই ব্যালেন্স শিটের ক্রেডিটটা। তাহলে এইভাবে আমাদের করতে হচ্ছে, সহজেই তোমরা বুঝতে পারছো যে কীভাবে ওয়ার্কশিট করতে হয়। এবার দেখো আমাদের একটা নতুন তোমাদের অঙ্ক দেখাচ্ছি। প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছি এবং এই ট্রায়াল ব্যালেন্সটা দেখো দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডিং ইনভেন্টরি ওপেনিং, অ্যাকাউন্ট পেয়েবল পাওনাদার, ক্যাপিটাল মূলধন, উইথড্র ড্রয়িং যেটাকে আমরা বলি উত্তোলন, সেলস হচ্ছে বিক্রয়, পারচেস দেওয়া আছে, সেলস স্যালারি এক্সপেন্সেস দেওয়া আছে খরচ, রেন্ট এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস দেওয়া আছে। তাহলে আমাদের সহজেই একটা রেয়ামিল দেওয়া আছে এবং দুটা সমন্বয় দেওয়া আছে। এই অঙ্কটার বিষয় হচ্ছে দেখো এখানে যদি অঙ্কে এতদিন ধরে আমরা শিখে আসছি যে ইনকাম রেভিনিউ মানে সেবা প্রাপ্তি দিয়ে, কিন্তু এখানে দেখো একটা মজুদ হিসাবে অঙ্ক শেখাচ্ছি তোমাদের, যেখানে সেলস আছে পারচেজ আছে। সেক্ষেত্রে তুমি কি করবা? এখানে সমন্বয় দেখো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি দিয়ে আসে সমাপন। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এখন আমরা প্রথমেই আমরা ওয়ার্কশিটের পুরো অংশটা তুললাম, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। প্রথমে আমরা রেওয়ামিলটা তুলে নিলাম, অর্থাৎ যে রেওয়ামিলটা দেওয়া আছে এই যে এই রেওয়ামিলটা, এই রেওয়ামিলের টাকাটা তুলে নিলাম আমরা, এই তুলে নিলাম। তারপরে দেখো আমাদের এই যে তুলে নিলাম শেষ পর্যন্ত, এইভাবে আমরা রেওয়ামিলটা তুলে নিলাম। এই যে 1,53,694, এই দেখো এই যে সেই রেওয়ামিলটা আমরা তুলে নিলাম। নেওয়ার পর আমাদের দ্বিতীয় দফায় কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্টগুলো আমরা দেখি। প্রথমে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি পোস্টিং দিব। তাহলে আমাদের দেখো মার্চেন্ডাইজিং ইনভেন্টরির ঘরে দেখো এইখানে দেখো মার্চেন্ডাইজিং ইনভেন্টরির ঘরে দেয়া দেখো যে আমাদের অ্যাডজাস্টটা আমরা কি করেছি, এইটা যে ওপেনিংটা এটাকে বলা হয় খরচ, তাহলে এটা খরচেই আমাদের চলে আসছে, এটা একদম ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে বসিয়ে দিচ্ছি খরচে। আর আলাদাভাবে আমাদের যে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি যেটা তোমাদের সমন্বয়, এই জাবেদাটা হচ্ছে মজুত পণ্য বা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। তাহলে আমাদের পারচেজ আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি সমাপনী, এটা আমাদের খুঁজতে হবে। তাহলে দেখো আমরা খুঁজি, এখানে পারচেজ আছে, তাহলে পারচেজ কিন্তু ক্রেডিট করেছি, তাহলে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে বসালাম পারচেজ, দেখো পারচেজ ক্রেডিটে বসাইছি। আর নতুনভাবে ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ আমরা ডেবিট লিখেছি। এখন এটা আমরা পারচেজ থেকে এটা বাদ দিয়ে আমরা এই যে ব্যালেন্স পাচ্ছি, এই ব্যালেন্সটা পারচেজ যেহেতু খরচ এখানে বসাচ্ছি। তাহলে সহজেই তোমরা বুঝতে পারছো পারচেজ বসানো। এবং আরেকটা দেখো এবার সেলস এত টাকা বিং টোটালি ওমিটেড, মানে লেখা হয়নি,
অর্থাৎ বিক্রয় 500 টাকা লেখা হবে। সাধারণত এটা আমরা বুঝতে পারছি অন অ্যাকাউন্ট সেলস অর্থাৎ ধারে বিক্রয়, তাহলে এটা যাবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস আমাদের বুঝতে হবে। এখানে দেখো অ্যাকাউন্ট রিসিভেবলও আছে, সেলসও আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কী হয়েছে? ডেবিট হয়েছে, ডেবিটে বসালাম। সেলস কী হয়েছে? ক্রেডিট হয়েছে, ক্রেডিটে বসালাম। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করে বসাচ্ছি। দেখো এটা ডেবিট ডেবিট যোগ করে এত হলো, এবং এটা দেখো ক্রেডিট, এটাও ক্রেডিট যোগ করে এটা এত। তাহলে আমাদের টোটাল ওয়ার্কশিটটা এখন আমরা দেখো কী হচ্ছে ক্যাশ। ক্যাশের কোনো অ্যাডজাস্টেড নাই, তাই ডেবিটে বসে গেল। এটা সম্পদ, তাই এখানে বসে গেল। আমি আগেই বলেছি যে এটা সম্পদ। ব্যালেন্স শিটের ডেবিট দিকে সম্পদগুলো বসে, ক্রেডিট দিকে দায়গুলো। ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে খরচগুলো, ক্রেডিট দিকে আয়গুলো। এভাবেই করতে হবে। এভাবে প্রতিটা হিসাব আমাদের অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সের টাকাগুলো নিয়ে আমাদের এই দুই ঘরে ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটে বসাতে হবে। এভাবে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে 9,700 টাকা, যেহেতু এটা সম্পদ বসে গেল। মার্চেন্টেজিং ইনভেন্টরি, এটা কিন্তু ওপেনিং প্রারম্ভিক মজুদ, তাই এটা আমাদের এটা খরচ, তাই আমাদের ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসলো। অ্যাকাউন্ট পেবল, এটা দায়, তাই দায়ের দিকে চলে গেল। ক্যাপিটাল তোমরা জানো দায়, দায়ের দিকে চলে গেল। প্রতিষ্ঠানের সম্পদ উত্তোলন, তাই এটাও সম্পদ হিসেবে চলে গেল। সেলস কিন্তু এটা আয়, তাই এই আয় এটা আয়ের ঘরে চলে গেল। এবার দেখো পারচেজ, এটা খরচ, এই যে এই টাকাটা এটা ক্যালকুলেশন করা হয়ে গেছে, এখন এটা খরচের ঘরে চলে গেল, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট। সেল স্যালারি এক্সপেন্সেস, দেখো এটা একটা খরচ, খরচের ঘরে চলে গেল। রেন্ট, এটা একটা খরচ, খরচের ঘরে চলে গেল। এবং আদার এক্সপেন্সেস, এটাও একটা খরচ, খরচের ঘরে চলে গেল। তাহলে এখন নতুনভাবে এটা এন্ডিং এন্ট্রি, এটা আমি আগেই বলেছি এটা সম্পদ, তাই এটা এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকাটা ব্যালেন্স শিটের ডেবিট দিকে চলে গেল। তাহলে এখন দেখো আমাদের অঙ্কটা পরিপূর্ণ হয়ে গেল। এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হলো। এখন দেখো আমাদের ব্যবসার লাভ বা লস অর্থাৎ মুনাফা এবং ক্ষতি বের করব। দেখি কি হয়েছে আমাদের। দেখো আয় হয়েছে 99,900 টাকা। তাহলে আর খরচ কত হয়েছে আমাদের? খরচ এগুলো যোগ করলে খরচ হয়েছে। তাহলে আমরা আয় বসালাম, খরচ যেহেতু কম আয় বেশি, তাহলে আমরা আয় বসালাম, এই টাকাটা এখানে বসিয়ে দিলাম। এখন এই যে খরচগুলো বাদ দিয়ে যে ব্যালেন্সটা পেলাম, এটাই হচ্ছে আমাদের আয়, 12,358 টাকা। এই আয়টা আমাদের এবছরের লাভ হয়েছে, যেটা আমরা নিট ইনকাম নামে থাকবে, নিট ইনকাম নামে থাকবে। এখন আমাদের এই নিট ইনকামটা আমাদের এখানে বসিয়ে দিব, কারণ এটা ব্যবসায়ের দায়, দিয়ে দিতে হবে, তাই আমরা এখানে বসিয়ে দিলাম, এবং আমাদের ব্যালেন্স শিটের যোগফলটা হয়ে যাবে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের সহজেই আমরা ওয়ার্কশিট কীভাবে করতে হয় বোঝা গেছে। তাহলে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, অঙ্কগুলো বাসায় করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং তোমরা অঙ্কগুলো বাসায় করবে, উদাহরণ দেখবে, এবং তোমরা সামনের ক্লাসে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব নতুন কোনো অঙ্ক নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।